বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয়তম উপন্যাস কোয়েলের কাছের পাঠ। আজ এই উপন্যাসের নবম পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও একটু মনে করিয়ে দিই, যে বন্ধুরা আজকে প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি প্রাণিত করে। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত মন্তব্য আকারে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি সুচিন্তিত মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করলে খুবই খুশি হব। কেমন? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পাঠ। বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে। বাইশ। ছুলোয়া শিকারের সব আয়োজন প্রস্তুত। গতরাত্রে ওরা বৃথাই শীতে কষ্ট পেয়ে মরল। রাত 2:30-3টে নাগাদ ফিরে এসেছিল। সম্বর আসেনি কুলথি খেতে। তবে কোয়েলের দিক থেকে একটা বাঘের গোঙানির আওয়াজ শুনেছে ওরা। সম্বরের ডাক শুনেছে তার অব্যবহিত পরেই। ডাকতে ডাকতে দৌড়ে গেছে সম্বরের দল নদীর দিক থেকে পাহাড়ে। মাচা বাঁধা হয়েছে 4টে। প্রথমে যশবন্ত, তারপর সুগতবাবু, তারপর আমি এবং সর্বশেষে টিগা বলে স্থানীয় একজন ওঁরাও দেহাতি শিকারী। ছুলোয়া করবার ভার যে নিয়েছে তাকে দেখলেই বেশ অভিজ্ঞ যে তা বোঝা যায়। কুজরুম বস্তির লোক সে। ছুলোয়া করনেওয়ালারা বেশিরভাগই কুজরুমের লোক। দুপুরের খাওয়া সেরে বেরোতে বেরোতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। সকালে ছুলোয়া করলেই ভালো হতো, কিন্তু রাত 3টে ফিরে যশবন্ত আর সুগতবাবু ঘুম থেকে উঠেছেন প্রায় 11টা বাজিয়ে। তারপর খুব তাড়াতাড়ি করা সত্ত্বেও বাংলো থেকে বেরোতে বেরোতেই প্রায় 2টো হয়ে গেল। প্রথম ছুলোয়া যখন আরম্ভ হলো তখন প্রায় 2:45 বাজে। দেখতে দেখতে ছুলোয়া করনেওয়ালারা এগিয়ে এলো। উত্তেজনা বাড়তে লাগলো। হাতের তালু ঘামতে লাগলো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। একদল ময়ূর না উড়ে মাটিতে মাটিতে দৌড়ে গেল আমার মাচার তলা দিয়ে। তারপরই যশবন্তের মাচার দিক থেকে ও টিগার মাচার দিক থেকে পরপর রাইফেল ও বন্দুকের 2টি আওয়াজ পেলাম। কি মারল জানি না। এমন সময় আমার একেবারে সোজাসুজি জঙ্গল ঠেলে একটি অতিকায় দাঁতাল শুয়োর বের হলো। অত বড় শুয়োর যে হয় নিজে না দেখলে বিশ্বাস করতাম না। আমার মাচা বোধহয় বরাহপ্রবরের নজরে পড়েনি। আরও 2 পা এগিয়ে আসতেই আমি বন্দুক তুলে গুলি করলাম এবং গুলি লাগলো গিয়ে ঘাড়ের পেছনে মেরুদণ্ডে। গুলিটা লাগামাত্র শুয়োরটা 4 পায়ে মাটি ছিটকোতে ছিটকোতে ঘুরপাক খেতে লাগলো ওই জায়গাতেই, চরকিবাজির মতো। প্রথম গুলিটা জব্বর হলো কি হলো না বুঝতে না পেরে বাঁ ব্যারেলে যে এলজি ছিল সেইটাও দুর্গুম করে দেগে দিলাম। একটু দৌড়ে গিয়েই পড়ে গেল শুয়োরটা। পড়ে কিছুক্ষণ ছটফট করল, তারপর স্থির হয়ে গেল। শুয়োরের সঙ্গে গত জন্মের শত্রুতা ছিল কিনা জানি না, কিন্তু শুয়োরের বাচ্চারা ভালোবেসে বারবার আমারই সামনে হাজির হবে, কি বনে কি শহরে। ছুলোয়া শেষ হলে নেমে গিয়ে দেখি যশবন্ত একটি চৌশিঙা হরিণ মেরেছে। টিগা মেরেছে একটি শিঙাল চিতল। সুগতবাবু বললেন, আমার এত ঘুম পাচ্ছে ভাই যে কি বলবো। আমি তো মাচায় বসে গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাদের গুলির শব্দে ঘুম ভাঙল। তলা দিয়ে কিছু গেল কিনা তাও জানি না। আজকাল মোটেই রাত জাগতে পারি না, বড় কষ্ট হয় রাত জাগলে। ওই এক মাচাতেই উল্টো মুখে বসে আরেকবার শিকার হবে। এই শেষ ছুলোয়া,
এই ছুলোয়া শেষ হতেই রাত হয়ে যাবে প্রায়। তাড়াতাড়ি করে প্রথম ছুলোয়ার শিকারগুলি টেনে একটা দোলা মতন জায়গায় নামিয়ে রেখে ছুলোয়াওয়ালারা প্রায় দৌড়ে দৌড়ে একটা পাকদণ্ডী পথে ছুটে গেল। 15-20 মিনিট পরেই মুখিয়া একটি কেঁদ গাছে উঠে কু দিল। নালার ওপাশের পাহাড় থেকে আওয়াজ হলো কু, শুরু হলো ছুলোয়া। যশবন্ত বলছিল যে এই ছুলোয়াতে বাঘের আশা বেশি, কারণ এখানের লোকদের ধারণা যে মধ্যবর্তী পাহাড়ের নালাতেই বাঘের আস্তানা। যতদূর জানা গেছে তাতে একটি বাঘ আছেই। গতকাল রাতের গোঙানির আওয়াজে যশবন্তের সে বিশ্বাস দৃঢ়তর হয়েছে। যদিও ছুলোয়া খুব তাড়াতাড়ি করে করা হলো, তবু বাঘ বেরোনো মোটেই আশ্চর্য নয়। রোদের তেজ প্রায় নেই বললেই চলে। কাঁধে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দূরের টাঁড় থেকে তিতিরের কান্না ভেসে আসছে, টি হা টিউ টিউ টি হা। একটা বড় কাঁচপোকা আমার মাচার কাছে ঘুরে ঘুরে গুনগুন করে উঠছে। বিদায়ী সূর্যের সোনালি ফালি পাতার ফাঁকে ফাঁকে এসে সারা বনে এক মোহময় বিষণ্ণ আবেশের সৃষ্টি করেছে। কোয়েলের উপরে দক্ষিণের আকাশে একদল লালশির পোচার্ড উড়ে যাচ্ছে ডানা ঝটপটিয়ে। সব মিলে এমন একটা নিস্তব্ধ নির্লিপ্তি যে কি বলবো। ছুলোয়া শুরু হলো। গাছের গায়ে টাঙ্গি দিয়ে হালকাভাবে মারায় ঠকাঠক শব্দ। ছুলোয়াওয়ালাদের মুখ নিঃসৃত নানা রকম বিচিত্র শব্দলহরী কানে এসে পৌঁছচ্ছে। ধীরে ধীরে ওরা এগিয়ে আসছে, কাছে আসছে, আরও কাছে। মনে হলো ছুলোয়াওয়ালাদের দূর থেকে শোরগোল করে কি যেন বলল। উম্মে যাতা হ্যায় বড়কা বাঘওয়াবা। অন্য একজন বলল ডাবল বাঘওয়াবা। আরেকজন বলল সম্ভাল হো বড়া বাঘ। এমন সময় সুগতবাবুর মাচার দিক থেকে একটি রাইফেলের গুলির অতর্কিত আওয়াজ শোনা গেল, এবং তার বোধহয় 5-6 সেকেন্ড বাদেই একটা অত্যন্ত তীব্র ও বুক কাঁপানো আর্ত চিৎকার কানে এলো। চিৎকার শুনে সেটা যে মানুষেরই চিৎকার প্রথমে তা মনে হলো না। বুক ফাটা এমন একটা আঁক আর আওয়াজ যে শুনে গলা শুকিয়ে গেল, কিন্তু আগে কি পরে আর কোনো আওয়াজ হলো না। সেই ক্ষণস্থায়ী নিরুদ্ধ আওয়াজের পরই সমস্ত বন পাহাড় আবার নিস্তব্ধ হয়ে গেল। আবার কাঁচপোকাটার গুনগুনানি শোনা যেতে লাগলো কানের কাছে, গুনগুন গুনগুন। কি করব ঠিক করতে পারলাম না। যশবন্তের কড়া নিষেধ ছিল যে ছুলোয়া চলাকালীন মাছা থেকে যেন না নামি। তাছাড়া ভয়ও করছিল, সত্যিই যদি বাঘ হয়। ওই আওয়াজটা কিসের তা বুঝে উঠতে পারলাম না, বাঘের না মানুষের। কেন জানি মনে কুডাক দিল যে সুগতবাবু নিশ্চয়ই আক্রান্ত হয়েছেন। মাছা থেকে নামবো কি নামবো না ভাবতে ভাবতে ওই দিক থেকে আরেকটি রাইফেলের গুলির আওয়াজ পেলাম, এবং সঙ্গে সঙ্গে আমার নাম ধরে অত্যন্ত উত্তেজিত গলায় যশবন্ত আমাকে ডাকছে শুনলাম। এদিকে ছুলোয়া কারনেওয়ালারা প্রায় মাচার কাছ অবধি পৌঁছে গেছে। মাচা থেকে নামতে নামতে শুনলাম যশবন্ত চেঁচিয়ে বলছে, ছুলোয়া বন্ধ করো, বন্ধ করো, খতরা বন গয়া, খতরা বন গয়া, খতরা বন গয়া। যশবন্তের কথা শুনে ছুলোয়াওয়ালারা একে অন্যকে হাঁক দিয়ে বলতে লাগলো, খতরা বন গয়া হো, খতরা বন গয়া হো। ঘন বনের মধ্যে শীতের বিকেলে সেই থমথমে কুসংবাদটি গম গম করে কেঁপে কেঁপে ভেসে বেড়াতে লাগলো বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত। খতরা বন গয়া হো, খতরা বন গয়া। গাছ থেকে নেমে দৌড়ে সুগতবাবুর মাচার দিকে যেতে যেতে থমকে দাঁড়ালাম। মাচা থেকে সুগতবাবুর শরীরের ঊর্ধ্বাংশ বাইরে ঝুলছে। কপাল, মাথা ও চুল গড়িয়ে দরদর করে রক্ত চুইয়ে চুইয়ে নিচে মাটিতে পড়ছে, এবং একটি মাঝারি আকারের বাঘ মাচার পেছনে মুখ থোবড়ানো অবস্থায় পড়ে আছে। মাচার লতার বাঁধন খুলে গেছে, 2-3টে কাঠ খুলে নিচে পড়ে আছে। আমাকে আসতে দেখে যশবন্ত রাইফেলটাকে ভুলুণ্ঠিত বাঘের গায়ে শুইয়ে তরতর করে মাচায় উঠে আমাকে নিচে দাঁড়াতে বলল। আমি দাঁড়াতেই সুগতবাবুকে ধরে আলতো করে আমার সাহায্যে মাটিতে নামালো। ততক্ষণে হাঁকুয়া সবাই এসে গেছে, আমাদের ঘিরে দাঁড়িয়ে নানা রকম মন্তব্য করছে। টিগা কোথা থেকে দৌড়ে কি কতগুলো পাতা ছিঁড়ে এনে সেই রস নিংড়ে দিতে লাগলো সুগতবাবুর গলায়। সুগতবাবুর ডান কাঁধ এবং গলার কিছু অংশ ছিন্ন ভিন্ন করে দিয়েছে বাঘটা। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে গলার ফুটো দিয়ে রক্ত ও ফেনা বেরোচ্ছে।
ফর্সা মুখটা এবং এলোমেলো চুলগুলো গাঢ় ঘন রক্তে থকথক করছে। চশমাটা মাচার নিচে পড়ে আছে, একটা কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অত রক্ত দেখে আমার মাথা ঘুরতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। টিগা এবং তার অনুচরেরা বিনা বাক্য ব্যয়ে 2 মিনিটের মধ্যে সলাই গাছের ডাল কেটে লতা দিয়ে বেঁধে একটা স্ট্রেচারের মতো বানিয়ে ফেলল। আমি এবং যশবন্ত সুগতবাবুর অচৈতন্য শরীরটাকে ধরাধরি করে তাতে তুলে দিলাম। যশবন্ত সুগতবাবুর রাইফেলটাকে আনলোড করে নিজের কাঁধে নিল। তারপর আমরা হনহনিয়ে জিপের দিকে চললাম। কিছু লোক রইল বাঘের তত্ত্বাবধানে। এত সব কাণ্ড যে ঘটে গেল সেসব বড়জোর 10-15 মিনিটের মধ্যে। জিপে পৌঁছে আমি আর টিগা জিপের পেছনের সিটে সুগতবাবুকে যতখানি পারি সাবধানে কোলে শুইয়ে নিয়ে বসলাম। রক্তে আমাদের গা হাত পা মাখামাখি হয়ে গেল। যশবন্ত জিপে স্টিয়ারিংয়ে বসল। ওখান থেকে কটকু বাংলো জিপে বেশি দূরের পথ নয়। যশবন্ত বলল, বাঁচবে বলে মনে হয় না হে লাল সাহেব। আমি যেন চমকে উঠলাম। জখম হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সব বুঝছি, সব দেখেছি, কিন্তু এই সুগতবাবু, মারিয়ানার এত আদরের সুগত, যিনি এখনও বেঁচে আছেন, আমার ও টিগার কোলে শুয়ে আছেন, এখনও নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রাণের বার্তাবাহী রক্ত ও ফেনা বেরোচ্ছে, তিনি যে সত্যি সত্যি মরে যাবেন তা ভাবা যায় না। মানুষ কি করে চোখের সামনে কোলের মধ্যে মরে তা জানি না, কখনো জানতে চাইও নি, এই মুহূর্তেও জানতে চাই না। মানুষের এবং সদ্বংশজাত মানুষের রক্তেও তো কম দুর্গন্ধ নয়, চ্যাটচ্যাট করছে। এ রক্তে সম্বরের রক্তের মতোই বদবু। ইস, যে রক্ত গড়িয়ে গড়িয়ে জিপে পড়ছে, জমে যাচ্ছে, সে রক্ত কোনো চিতল হরিণের নয়, শুয়োরের নয়, সে রক্ত যে সুগতবাবুর, তা ভাবতে পারছি না। যশবন্ত বলল, বাঘটাকে সামনাসামনি গুলি করেই ভুল করেছিলেন উনি। বাঘটা নিশ্চয়ই একেবারে মুখোমুখি আসছিল, কিন্তু ওর গুলি বাঘের বুকে লাগা সত্ত্বেও বাঘ সঙ্গে সঙ্গে লাফিয়ে মাচায় উঠে ওই মরণ কামড় দিয়েছিল। ও বলল, আমি চিৎকার শুনেই দৌড়ে গেছিলাম এবং দূর থেকে দেখি বাঘ কাজ শেষ করে মাচা থেকে লাফিয়ে পড়ছে, কিন্তু মনে হলো পালাবার চেষ্টা করেও পারছে না। ওই অবস্থাতেই আমি বেশ দূরে থাকা সত্ত্বেও একটি গুলি করলাম এবং তাতেই দেখলাম বাঘ শুয়ে পড়ল। আমার দৃঢ় বিশ্বাস সুগতবাবু হার্ড নোজড বুলেট ব্যবহার করেছিলেন। সফট নোজড বুলেট হলে বাঘ লাফিয়ে হয়তো মাচায় উঠতে পারত না। ডাবল ব্যারেল রাইফেল থাকলে হয়তো আরেকটি গুলি করতে পারতাম বাঘ মাচায় ওঠার আগে। যাক, সেসব আলোচনা করে এখন আর কি হবে, কি লাভ? আমি বললাম, সব তো বুঝলাম, সব তো বুঝলাম। এখন মারিয়ানাকে গিয়ে কি বলবে যশবন্ত? মারিয়ানাকে গিয়ে কি বলবো? যশবন্ত উত্তর দিল না। রাস্তায় চোখ রেখে গাড়ি চালাতে লাগলো। দেখতে দেখতে কুটকু বাংলোয় পৌঁছে গেলাম আমরা। যশবন্ত বলল, একটা কম্বল, মারিয়ানার একটা শাড়ি এবং অ্যান্টিসেপটিক যদি কিছু বাংলোয় থাকে তো এক্ষুনি নিয়ে এসো। মারিয়ানাকেও সঙ্গে নিয়ে এসো, এক্ষুনি, নষ্ট করার মতো সময় নেই। টিগার কোলে সুগতবাবুর মাথাটা দিয়ে দৌড়ে গেলাম বাংলোয়। যশবন্ত জিপটা হাতার মধ্যে ঢোকালেও বাংলো থেকে একটু দূরে রেখেছিল। মারিয়ানা ঘরে নেই, বাবুর্চিখানায় কি যেন করছে। বাবুর্চিখানার দরজায় গিয়ে দাঁড়াতেই আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়েই উঁচু উনুনের উপরের কড়াইয়ে কি একটা নাড়তে নাড়তে ও বলল, কি মশাই, ফিরেছেন এত তাড়াতাড়ি? তারপর আমুদে গলায় বলল, আপনাদের জন্য চিঁড়ের পোলাও রান্না করালাম, সুগত খুব ভালোবাসে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। উত্তর না দিয়ে আমি ডাকলাম, মারিয়ানা। মারিয়ানার মনে আমার সেই ডাক নিশ্চয়ই কোনো হিমেল ভয় পৌঁছে দিয়েছিল। এক মোচড়ে পেছন ফিরে দাঁড়িয়েই ও আমার রক্তাক্ত চেহারা দেখে আঁতকে উঠল। চমকে উঠে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে, কি হয়েছে লাল সাহেব? বললাম সংক্ষেপে যা বলার। মনে হলো মারিয়ানার সেই চমক কেটে গেল, ওর চোখ দুটি নিথর হয়ে গেল। দৌড়ে ঘরে গিয়ে একটা সাদা শাড়ি, এক শিশি ডেটল এবং একটি কম্বল নিয়ে এলো। আমি আরেক দৌড়ে ওর ঘরে ঢুকে ওর শালটি নিয়ে এলাম। তারপর আমরা দুজনে দৌড়ে এসে জিপে উঠলাম। টিগা ও চৌকিদার বন্দুক রাইফেলগুলো নিয়ে ঘরে গেল। ওরা বাংলোর জিম্মেদারিতে রইল। সুগতবাবুর যে ড্রাইভার,
সে খাস বেয়ারাও বটে। সে লোকটি ভীষণ কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবু, আমার দাদাবাবুকে বাঁচান, আপনারা যেমন করে পারেন বাঁচান, নইলে আমি কোন মুখ নিয়ে বৌদির কাছে ফিরব। ওকে যশবন্তের কাছেই বসতে বললাম, জিপের সামনের সিটে। যশবন্ত জিপ স্টার্ট করলো। অন্ধকার হয়ে গেছে, হেডলাইটের আলোটা জঙ্গলি পথে ছলছল চোখে চলতে লাগলো। পথও তো কম নয়। ছিপাদহরে ডাক্তার আছেন, কিন্তু এই রকম রোগীর চিকিৎসার সাজ সরঞ্জাম নেই, তাই উপায় নেই কোনো, ডাল্টনগঞ্জেই যেতে হবে। কোয়েলের জল পেরিয়ে ওপারে পৌঁছলো জিপ, তারপর গোঙাতে গোঙাতে চলল। মারিয়ানা কিন্তু কাঁদল না একটুও। ভেবেছিলাম কাঁদবে। একবার অস্ফুটে শুধু বলেছিল, সুগত। সাদা শাড়িটা সুগতবাবুর কাঁধে ও গলায় জড়িয়ে তার উপরে জবজবে করে ডেটলের পুরো শিশি উপুড় করে দিলাম। যশবন্ত জিপের ড্যাশবোর্ডের ড্রয়ার থেকে রামের শিশিটা বের করে মুখ হাঁ করে ঢেলে দিতে বলল। দিলামও বটে, কিন্তু কিছুটা কষ বেয়ে গড়িয়ে গেল এবং কিছুটা গলার ফুটো দিয়ে বেরিয়ে এলো। তাতে ভালো হলো কি মন্দ হলো কে জানে। পাছে ঠান্ডা লাগে, তাই আধখানা কম্বল দিয়ে সুগতবাবুকে ঢেকে দিয়েছি, আর আধখানা নিচে দিয়েছি। আমার কোলের উপর কোমর ও পা রেখেছি, মারিয়ানার কোলে মাথা। পায়ের কিছুটা বেরিয়ে আছে পেছনে, পাঁজাকোলা করে শোয়ানো সত্ত্বেও। অত বড় লম্বা চওড়া মানুষটা। যশবন্ত যত সাবধানে পারে জিপ চালাচ্ছে, যাতে ঝাঁকুনি কম লাগে, কিন্তু এদিকে তাড়াতাড়ি পৌঁছানো দরকার। মারিয়ানা কোনো কথা বলছে না, মাঝে মাঝে মুখটা দিয়ে সুগতবাবুর কম্বলে ঢাকা বুকটার কাছে রাখছে। বোধহয় হৃৎপিণ্ডের রায় শুনছে। একেবারে সোজা হয়ে দৃঢ় রিজু শালগাছের মতো বসে আছে মারিয়ানা। উল্টো দিক দিয়ে একটা ট্রাক আসছিল। যশবন্ত জিপটা বাঁদিক করল। ওই ট্রাকের হেডলাইটের আলোয় জিপের ভেতরটা ভরে গেল। সেই আলোয় দেখলাম মারিয়ানা জিপের পর্দায় হেলান দিয়ে সোজা হয়ে বসে আছে। দু চোখ বেয়ে নিঃশব্দ ধারায় জল বইছে। চোখে চোখ পড়তেই দাঁতে ঠোঁটটা কামড়ে ধরল। হুটারের কাছাকাছি গিয়ে যশবন্ত 1 সেকেন্ডের জন্য জিপটা থামালো, একটা চুট্টা ধরাবে বলে। দেশলাই জ্বালতেই মারিয়ানা ঘৃণার সঙ্গে বলল, যশবন্তবাবু, একটা লোক মরতে বসেছে, আর আপনার চুট্টা না খেলেই হতো না। যশবন্ত অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি চুট্টাটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার জিপে স্টার্ট দিল। এমন সময় সুগতবাবুর গলা থেকে একটা জোর ঘড়ঘড়ানি আওয়াজ হতে লাগলো, একটানা মিনিট খানেক। তারপরই আওয়াজটা হঠাৎ থেমে গেল। মারিয়ানা কেঁদে উঠে শুধল, কি হলো? এমন হলো কেন? যশবন্তবাবু, কি হলো? যশবন্ত দৃঢ় গলায় ধমকের সুরে বলল, কিছুই হয়নি, ভালো করে শোয়ানো হয়নি সুগতবাবুকে, ওর নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যশবন্তের কথা মতো আমরা ওকে একটু নাড়াচাড়া করে ভালো করে শোয়ালাম। ডাল্টনগঞ্জের হাসপাতালে যখন পৌঁছলাম তখন রাত প্রায় 9টা। যশবন্ত দৌড়ে গেল হাসপাতালের ভিতরে এবং প্রায় সঙ্গে সঙ্গে দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার নিয়ে এলো। আমরা দুজন সুগতবাবুকে সাবধানে তাতে তুলে দিলাম। রক্ত জমে মারিয়ানার শাড়িতে একেবারে থকথক করছে। আমাদের প্রত্যেকের গায়েই রক্ত। আমরা সকলেই সঙ্গে সঙ্গে গেলাম। অপারেশন থিয়েটারের টেবিলের ওপর ওকে রাখা হলো। সাহেব ডাক্তার এসে স্টেথোস্কোপ লাগালেন বুকে। নার্সরা ডিসইনফেক্ট করার যন্ত্রপাতি সাজিয়ে রাখতে লাগলো ট্রেতে। কিন্তু সকলকে হতভম্ব করে ডাক্তার বললেন, আই এম সরি জেন্টলম্যান, হি মাস্ট হ্যাভ ডায়েড অ্যাট লিস্ট অ্যান আওয়ার ব্যাক। যশবন্ত সুগতবাবুর হাত থেকে রিস্টওয়াচ ও হীরের আংটিটা খুলে নিল। বুক পকেট থেকে পার্স এবং কতগুলো কাগজপত্র যা ছিল তা আমি নিয়ে আমার কাছে রাখলাম। কিছুক্ষণ পর মারিয়ানাকে আমরা জোর করে নিয়ে সুমিতা বৌদির কাছে রেখে এলাম। কিছুতেই যেতে চাইছিল না ও সুগতবাবুকে ছেড়ে। বিকেলবেলার হাসি খুশি সুপুরুষ রাতের বেলার রক্তাক্ত সব হয়ে গেল। সুমিতা বৌদির বাড়ি থেকে ফিরবার সময় যশবন্ত বলল, একটু চোখ রেখো চারদিকে। এখানে বাঘ নেই বটে, তবে জগদীশ পাণ্ডে আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। যশবন্ত বাইরে গেল আবার। কলকাতায় মিসেস রায়ের কাছে ট্রাঙ্ক কল বুক করে হাসপাতালের অফিসেই আমি বসে রইলাম। ডাল্টনগঞ্জ শহরে যশবন্তের প্রতিপত্তি ও প্রচুর জানাশোনা থাকাতে ডেথ সার্টিফিকেটটা বের করতে আমাদের বেগ পেতে হলো না। পুলিশের হাত থেকেও সহজেই নিস্তার পাওয়া গেল। পোস্টমর্টেম করল না। যশবন্ত বলল, ভেবেছিলাম জগদীশ পাণ্ডের ডেথ সার্টিফিকেট নিতে আসবো,
তা না, কি হলো? বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। গতকাল সকাল থেকে আজকের রাত, এর মধ্যে কত কি ঘটে গেল এই সামান্য সময়ের মধ্যে। রাঙ্কায় যশওয়ান্ত বলেছিল আমাকে, লাল সাহেব, বাঘ যে কী জিনিস তা একদিন জানবে। তা যে এমন করে এবং এত তাড়াতাড়ি জানতে হবে তার দুঃস্বপ্নেও ভাবিনি। পকেট থেকে সুগতবাবুর পার্সটা বের করলাম। ভিজিটিং কার্ড রাখবার জায়গায় একটি ফটো, মারিয়ানা এবং অন্য এক ভদ্রমহিলার, খুব সম্ভব মিসেস রায়ের। 5টা 100 টাকার নোট, 15টা 1 টাকার নোট গোছানো, 9টা 10 টাকার নোট, কলকাতার 2টি দোকানের ক্যাশ মেমো, রাইফেল বন্দুকের লাইসেন্স যে বন্দুকের দোকানে রিনিউ করতে দেওয়া হয়েছে তার রসিদ। অন্য কাগজগুলি রক্তে প্রায় মাখামাখি হয়ে গেছে। প্রথম কাগজটি একটি চিঠি, এবং আশ্চর্যের কথা, মারিয়ানাকেই লেখা। হাসপাতালের দেওয়াল ঘড়িটা টিকটিক করতে লাগলো। একা একা বসে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। কুটকু 30/12। আমার মারিয়ানা, তুমি আমার পাশের ঘরে ঘুমিয়ে পড়েছ কিনা জানি না, তুমি আমার পাশেই আছো, অথচ এত দূরে আছো যে তোমাকে চিঠি লিখতে হচ্ছে। আগামীকাল তোমার বন্ধুরা আসবেন শিকারে। তাদের সামনে বলবার ইচ্ছে থাকলেও হয়তো তোমায় কিছু বলতে পারবো না। তাছাড়া তুমি যখন একলা থাকো তখনই বা বলতে পারি কই। অবশ্য নতুন করে তেমন কিছু বলার নেইও, তবু তোমার সঙ্গে একা একা আরও 2-1টা দিন কাটাতে পারলে ভালো লাগতো। তোমার বন্ধুদের যোগ্য সম্মান দিয়েই বলছি যে। তারপর এত রক্ত লেগে আছে যে পড়া যাচ্ছে না। মারিয়ানা, বড় গাছ আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে আমি কোনো উষ্ণ গ্রীষ্ম সন্ধ্যায় দারুণ ক্লান্ত হয়ে আমার সর্বস্ব এলিয়ে কোনো গাছের ছায়ায় বসে ক্লান্তি অপনোদন করি। আমার ইচ্ছে করে তুমি কোনো গাছ হও, কোনো চেরি গাছ, কোনো কৃষ্ণচূড়া গাছ, কিংবা কোনো জ্যাকারান্ডা গাছ, যার সুগন্ধি ছায়ায় বসে আমি বাঁচবার তাগিদ পেতে পারি। তুমি হতে পারবে সে গাছ? পারবে না, পারবে না, পারবে না। আমি জানি যে তুমি তা পারবে না, অথচ কোনোদিন পারবে না বলেই হয়তো মনে মনে সবসময় আশা করি যে তুমি পারবে, পারবে, পারবে। বলতে পারো কেন এমন উইশফুল থিঙ্কিং? যা কোনোদিন পাবো না তার জন্য আর কতদিন এমন কাঙালপনা করব বলতে পারো? তোমার বন্ধু মহুয়া আজকাল আমাকেই প্রাঞ্জলভাবে বলে যে তাকে ছাড়া আমার আর প্রায়ই কাউকে, অর্থাৎ তোমাকে ভালোবাসা চলবে না। আমার সবটুকু ভালোবাসা পাবার মনোপলি রাইট যে তাকে সমাজ দিয়েছে সে সম্বন্ধে সে সচেতন। সে যে আমাকে অকৃত্রিম ভালোবাসে না তাতে আমার কোনো সন্দেহ নেই। সেটা সেও যেমন জানে, আমিও জানি। অথচ তুমি বলো, মুখে না বললেও হাবে ভাবে বলো যে আমারও একমাত্র ধর্মপত্নীকেই ভালোবাসা উচিত। তোমাকে ভালোবাসা আমার পক্ষে পাপ। তোমার পক্ষে আমাকে কোনো কিছুই দেওয়া সম্ভব নয়। শারীরিক তো নয়ই, মানসিকও নয়। তুমি এবং তোমার বন্ধু দুজনে দুজনের স্বার্থ রক্ষা করে চলেছ। তুমি বন্ধুর স্বার্থ দেখছ এবং বন্ধু তোমার স্বার্থ দেখছে। মধ্যে আমি বোকার মতো দুজনকে সমানভাবে ভালোবেসে অন্তর্দ্বন্দ্বে ও অপূর্ণতার গ্লানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমি লেখাপড়া শিখেছ, কিন্তু বৃথাই। বাইরে অনেক পুঁথি উল্টালে কি হয়? মনে মনে গোঁড়া মেয়েটিই আছো। সংস্কার মুক্তি হয়নি। তোমার সংস্কার মুক্তি হয়নি। তোমার বন্ধুকে আমার যা ছিল সব দিয়েও সন্তুষ্ট করতে পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি যে সে কথা সে জানে। তোমার কাছ থেকে কাঙালের মতো চেয়ে তোমাকে শুধু বিরক্তই করেছি। তোমাকেও কণামাত্র আনন্দিত করতে পারিনি। বরাবর জেনে এসেছি যে অন্য কাউকে দুঃখী না করে নিজে সুখী হওয়া যায় না, কিন্তু আজ জানছি যে নিজে পরম দুঃখী হয়েও অন্য কারোকেও কণামাত্র সুখী করা যায় না। আমার মতো লোক দুঃখ পেতেই জন্মায়। দুঃখ হয়তো তাদের চুম্বকের মতো আকর্ষণ করে। জানো মারিয়ানা, আজকাল মাঝে মাঝে কেমন একটা আত্মহত্যার ইচ্ছা মনের মধ্যে উঁকি দেয়। অথচ আমার মতো এমন তীব্রভাবে বাঁচতে বোধহয় আর কেউ চায়নি। তবু আজকাল আর বাঁচতে ইচ্ছে করে না।
নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মৃত্যুর পর অন্তত নিরুচ্চারে মনে মনে বলো যে তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু তা দেখাতে পারোনি। তুমি আমাকে অনেক কিছু দিতে চাইতে, কিন্তু দিতে পারোনি, কারণ সমাজ তোমাকে সেই মুক্তি দেয়নি। এ যদি সত্যি নাও হয়, তবু মিথ্যে করে ভান করেও বলো। আমি অশরীরী সত্তায় এসে কান পেতে সেই কথা শুনব। তুমি যখন ঘুমোবে, তখন এসে তোমার ঘুমন্ত চোখের পাতায় চুমু খেয়ে যাব। তাতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না? কেন জানি না, কেবলই মনে হয় যে আমার দিন ফুরিয়েছে। আজ সন্ধ্যাবেলা নদীর উপরের বারান্দায় বসে তোমার দিন ফুরালো হে সংসারে গানটি শুনে বড় ভয় লাগলো। একে কি বলবো? প্রিমনিশন? জানি না মারিয়ানা সোনা, আমার বড় ভয় করে, মরতে আমার বড় ভয় করে। ইতি তোমার সুগত। আবার আমার পুরনো রুমান্ডিতে ফিরে এলাম। ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম। কুটকুতে যখন যাই, তখন আমাদের সামনে অত বড় একটা শোকাবহ ঘটনা অপেক্ষা করে আছে বলে জানতাম না। মারিয়ানার কথা ভাবলেই বুকের মধ্যে ভারী কষ্ট হয়। কলকাতা থেকে সুগতবাবু ও মিসেস রায়ের আত্মীয় স্বজন ট্রাঙ্কল পেয়েই গাড়ি নিয়ে এসেছিলেন। মৃতদেহ নিয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে গিয়েছিলেন। মারিয়ানাকেও সঙ্গে নিয়ে গেছিলেন ওরা। হয়তো না গেলেই পারতেন, কারণ মারিয়ানার বন্ধু মহুয়া। পরোক্ষে তার এত বড় সর্বনাশের মূলে যে মারিয়ানাই, এমন কথা হয়তো সেই শোকতপ্ত মুহূর্তে মুখ ফসকে বলেও ফেলবেন মারিয়ানাকে। তা যদি বলেন, সেটা মারিয়ানার কাছে দুর্বিষহ বলেই ঠেকবে। উনি হয়তো বিশ্বাস করবেন না যে সুগতবাবুর সমস্ত পাগলামি, ছেলে মানুষের মতো কাঙালপনা সত্ত্বেও, আন্তরিক ও সর্বাঙ্গীন চাওয়া থাকা সত্ত্বেও এক কণাও না দিয়ে মারিয়ানা তাকে নির্মমভাবে বারে বারে ফিরিয়েই দিয়েছে। নিজেকে বড় বড় কথার বুলি দিয়ে ভুলিয়েছে। নিজেকে বুঝিয়েছে বন্ধুর স্বামীকে ছিনিয়ে নেওয়া বিশ্বাসঘাতকতা। তবু এও সত্যি যে সুগতবাবুর মৃত্যুতে মারিয়ানার মতো বোধহয় আর কেউই বোঝেনি যে সে সুগতকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসত। সুগতবাবুর পার্স এবং অন্যান্য সব কিছু কাগজপত্র তাঁর বড় দাদার হাতে দিয়ে দিয়েছিলাম আমি। কেবল সেই রক্তমাখা চিঠিখানি দিতে পারিনি। সেটি এখনও আমার কাছেই আছে। মারিয়ানা যখন শিরিনবুড়ুতে ফিরবে, তাকে গিয়ে দিয়ে আসব। যদি সে আর না ফেরে, তাহলে ভেবেছিলাম সে চিঠি কোয়েলের জলে ভাসিয়ে দেব। আবেগ ভরা পাহাড়ি নদীর উন্মত্ত উচ্ছ্বাসের সঙ্গে সুগতবাবুর অসামাজিক প্রেম বাহিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ক্যালেন্ডারে একদিন হঠাৎ তাকিয়ে দেখলাম সময়টা একটা ঘাস ফড়িংয়ের মতো লাফাতে লাফাতে কখন জানুয়ারির মাঝামাঝি পৌঁছে গেছে। প্রথম এখানে আসার পর দেখেছিলাম মহুয়া ডাঁড়ের মেলায় লোক যাচ্ছে দলে দলে। তারপর কত যে মেলা হলো। পালামৌ যেন মেলারই জায়গা। প্রতি মাসে কিছু না কিছু কোথাও না কোথাও লেগেই আছে। অনেক রকম জিনিস মেলে এই মেলাগুলিতে। ওঁরাওদের হাতে বোনা সবুজ ও লাল কাজ করা দোহর, খুব একটা সুরুচির ছাপ আছে। মেয়েদের গলায়, হাতে এবং পায়ে পরার পেতলের গয়না, কাঠের কাঁকই, আরও কত কি দেখার জিনিস, কেনার জিনিস। বছরের প্রথম মেলা হয় জানুয়ারির প্রথম দিকে হিরহিঞ্জে, বালুমঠ থানায়। তারপর ডাল্টনগঞ্জিয়া মেলা ফেব্রুয়ারির প্রথমে। চাঁদোয়া থানায় চাকটার মেলাও ছোট নয়, ফেব্রুয়ারির শেষাশেষি বসে। মার্চের প্রথমে মানাতু থানার শরিক দলে এবং মাসের শেষে নগর উন্টারি থানায়। এপ্রিল ও মেতে একটি করে মেলা, ভবনাথপুরের কিতারে এবং মহুয়া ডাঁড়ে। বর্ষাকালে যাতায়াতের অসুবিধার জন্যই বোধহয় মেলা টেলা বিশেষ নেই। সেই নভেম্বর মাসে আবার বসে। সব শেষের মেলা ডিসেম্বর মাসে, কের থানায় বালুমঠে। জানুয়ারিতেই শীতের প্রকোপটা সবচেয়ে বেশি। এখন পাহাড়ে বনে টাটকা তরিতরকারির অভাব হয় না। সব কিছুরই যেন স্বাদ আলাদা।
প্রতি বৃহস্পতিবারে জপটুলিয়াতে যে হাটিয়া বসে, সেই হাটিয়ার মুরগিগুলো যেন অনেক বেশি স্বাদু হয়ে যায়। মাঝে মাঝে হাটে বাগারি ভাজা পাওয়া যায়। বাগারি পাখির ঝাঁকে একসঙ্গে শয়ে শয়ে পাখি থাকে, দেখতে চড়ুইয়ের মতো, কিন্তু চড়ুইয়ের চেয়েও অনেক ছোট। এখানকার লোকেরা টাঁড়ে জাল পেতে ধরে, ঝুড়িতে জ্যান্ত পাখি নিয়ে বসে থাকে উনুন সামনে করে। অর্ডার হলেই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ভেজে দেয়। নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেলেই হলো। ওঁরাও, খারোয়ার, ভোক্তা, মুন্ডা, কাহার সকলে যে কি উপাদেয় জ্ঞানে খায় কি বলবো। খেতে সত্যিই ভালো। শিকার করতে শেখার পর থেকে মুরগি বড় একটা কিনি না। আর এখন বুনো মুরগিরও যা স্বাদ। ধান খেয়ে খেয়ে পুরো চর্বির আস্তরণ পড়েছে। শেষ বিকেলে ধান খেতে যখন মুরগির ঝাঁক চড়তে নামে সোনালি পাখনায় দুতি ছড়িয়ে, তখন দেখতে ভারী ভালো লাগে। মুরগি নিধন তো দৈনন্দিন কর্মে দাঁড়িয়েছে এখন। তাছাড়া খাবার জন্য হরিয়াল, তিতির, কালি তিতির এবং আসকলও মারি। কালি তিতিরের মাংস নয় তো, মনে হয় মাছ খাচ্ছি। বটেরও মারি, দেখে মনে হয় তিতিরের বাচ্চা বুঝি। আজকাল নিজে নিজে মাঝে মাঝে মুরগি রাঁধি। যশবন্ত কি ঘোষদা কি রমেনবাবু এলে একটা মন গড়া বিরাট নাম দিয়ে দিই। রাশিয়ান, আমেরিকান নাম একটা হলেই হলো। নাম যাই দিই না কেন, খেয়ে কেউ খারাপ বলে না। যশবন্ত বলে, দেখো লাল সাহেব, তোমার মধ্যে যে এত গুণ সুপ্ত ছিল, তা কি এই রুমান্ডিতে না এলে জানতে পেতে? হাসতে হাসতে বলি, যা বলেছ। সেদিন ঘোষদা এসেছিলেন অবিশ্বাস্য খবর নিয়ে। ওদের বিয়ের পর প্রায় 10 বছর কেটে গেছে, কোনো সন্তান সন্ততি হয়নি এ পর্যন্ত। কিন্তু সেদিন ঘোষদা জিপ থেকে নেমেই একগাল হেসে বললেন, শিগগিরই ছেলের বাবা হচ্ছে হে, এই 6-7 মাস বাদে। সন্দেশ খাওয়াও, সন্দেশ খাওয়াও। আমি চেঁচিয়ে উঠলাম, কনগ্রাচুলেশনস। বললাম, এ তো সন্দেশের খবর নয়, আপনাকে সান্ডিল্লা লাড্ডু খাওয়াবো। খবরটা আনন্দের বটে, কিন্তু সত্যি বলতে কি, আমার আনন্দ হলো না শুনে। পুরানো সুমিতা বৌদিকেই আমরা দেখে অভ্যস্ত। হৈ হৈ করা, ফুর্তিবাজ, রাতের পর রাত আড্ডা মেরে কাটানো। সুমিতা বৌদির ছেলে হলে সেই বৌদিকে তো আর পাবো না। তাছাড়া কোলের কাছে কেউ ছিল না বলে প্রবাসী ছেলেগুলোকে এমন দিদির মতো যত্নআত্তি করতেন। ছেলে না 70, আমার ভালো লাগলো না। শুনলাম সুমিতা বৌদির এই পাহাড়ি পথে জিপে করে আমার এখানে আসা একেবারে বারণ। তাছাড়া সুমিতা বৌদি শিগগিরই কলকাতায় চলে যাবেন ওর মায়ের কাছে। একেবারে ছেলে কোলে করে ফিরবেন। 10 বছর ছাড়া চলল তো এক্ষুনি ছেলের কি এত দরকার ছিল বুঝি না। যাই হোক, ভালো করে মুরগি রেঁধে টেকো বুড়োকে অগ্রিম সাধের নেমন্তন্ন খাইয়ে দিলাম। ঘোষদা খেয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিবিয়ে চিবিয়ে বললেন, তোমাকে সেদিন কেচকিতে যা বলেছিলাম মনে আছে তো? উত্তরে আমি চুপ করে রইলাম।